I witness that there is only one God, and that Muhammad is his messenger. আসসালামু আলাইকুম, স্বাগত করছি সবাইকে নতুন একটি এপিসোডে। আজকে আমরা ইরান, ডোনাল্ড ট্রাম্প এবং জায়ানবাদীদের মধ্যে কী টেনশন চলছে সে বিষয়ে বোঝার চেষ্টা করব। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে বেশ কিছু ইনডিরেক্ট আলোচনা হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের ইউরেনিয়াম ইনরিচমেন্ট বন্ধ করার শর্তে তাদের উপর থেকে সমস্ত স্যাংশনস উঠিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইউরেনিয়াম ইনরিচমেন্ট বন্ধের শর্ত কেন? কারণ ইউরেনিয়ামের বৃদ্ধির ফলে ইরান একটি নিউক্লিয়ার শক্তিধর দেশে পরিণত হবে, আর এই কাজে ইরান সফল হলে কোন দেশ সর্বপ্রথম হুমকির মুখে পড়বে সেটাও ট্রাম্প বা আমেরিকা ভালো করেই জানে। সেজন্যই যেভাবেই হোক যে কোনো শর্তে ট্রাম্পের ইরানকে থামাতেই হবে। This is a very important time for Iran. This is the most important time in the history of Iran for Iran, and I hope they do what's right. I'd love to see a peace deal, a strong peace deal. They cannot have a nuclear weapon, but I would say that this is the single most important period in the history of Iran, which is a long history, and we want it to be a great country. Let it be a tremendously successful, rich country. They have everything you need. The people are incredible. They have vast amounts of oil and assets. We want it to be a successful country. We don't want to do anything that's going to get in the way of that, but they can't have a nuclear weapon. And if they choose to go a different route, it's going to be a very sad thing. And it's something we don't want to have to do, but we have no choice. They're not going to have a nuclear weapon. They're not going to have a nuclear weapon. Do you understand that? Not going to have a nuclear weapon. They're not going to have a nuclear weapon. Do you understand that? ট্রাম্প এখানে বলছে এটা ইরানের ইতিহাসের ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এবং আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্তটা নেবে। আমি তাদের সাথে একটি শান্তি চুক্তি চাই, যে চুক্তিটি হলো তারা রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্প পাম্পট্টি দিয়ে আরও বলছে যে আমি জানি ইরানের মানুষেরা গ্রেট, এবং আমি চাই এই দেশটি ট্রিমেন্ডাসলি ধনী এবং সফল একটি দেশ হোক। এটা পশ্চিমাদের দেয়া সেই টোপ, সেই লোভ, যেই লোভে সৌদি, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত পড়ে আছে। ডলারের পরিবর্তে ইরানের টাকার মান কত দেখেন। আমেরিকান $1 বিনিময়ে ইরান থেকে আপনি পাবেন 42,125 টাকা, এবং সেটা লোকাল মার্কেটে আরও বেশিও হতে পারে। বাংলাদেশের 1 টাকা দিয়ে আপনি ইরানের 344 টাকা কিনতে পারবেন। সৌদির 1 রিয়াল দিয়ে আপনি কিনতে পারবেন ইরানের 11,231 রিয়াল। এটা কিন্তু একমাত্র স্যাংশনস এবং ইরানের সাথে বাণিজ্য না করার ফলাফল। ইরানের ইকোনমিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এরকম একটি মুহূর্তে ইরানকে বিশ্ববাসীর সাথে বাণিজ্য করতে দিতে এবং ইরানকে ধনী দেশে পরিণত করার লোভ দেখানোটা খুবই স্বাভাবিক। ট্রাম্পের বা আমেরিকার একমাত্র শর্ত বা উদ্বেগ কি? সেটা হলো একমাত্র নিউক্লিয়ার ওয়েপেন, রাসায়নিক অস্ত্র। ওয়াশিংটন এবং তেহরানের আলোচনার মূলে রয়েছে এই টপিক। ট্রাম্প যে কোনো উপায়ে এটা বন্ধ করতে চায়, এবং সেটা তাদের বন্ধু দেশকে বাঁচাতে। কিন্তু শুধু রাসায়নিক অস্ত্র বন্ধের ব্যাপারে ফোকাস করার কারণে ইরানের সুপ্রিম লিডার এ বিষয়টি নিয়ে ক্রিটিসাইজ তো করেছিলেন ঠিকই, কিন্তু ট্রাম্পের সাথে শান্তি চুক্তির বিষয়টি তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেননি, যার কারণে আমরা দেখেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এই চুক্তির বিষয়ে আমেরিকাকে ওয়েলকাম করেছিল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছিল। কিন্তু আজকে বুধবার 4 জুলাই তেহরান থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করে দেন যে ইউরেনিয়াম ইনরিচমেন্ট বন্ধের যে চুক্তি, যে অফার ট্রাম্প দিয়েছিল, সেটা নিয়ে তিনি ডিল করবেন না। আয়াতুল্লাহ আগেই বলেছিলেন আমরা রাসায়নিক অস্ত্র বানাবো না যদি এই মিডল ইস্টে আর কারো কাছে রাসায়নিক অস্ত্র না থাকে। ফর এক্সাম্পল ইসরায়েল। হ্যাঁ, এর দ্বারা ইসরায়েলকে ইন্ডিকেট করা হয়েছে। মিডল ইস্টের মধ্যে ইসরায়েল রাসায়নিক শক্তিধর দেশ। ইসরায়েলের থেকে যদি নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে নেওয়া হয় তাহলে ইরানও এটা বানানো থেকে বিরত থাকবে। কিন্তু আমি আপনি ভালো করে জানি ইসরায়েল এমনটা ভুলেও করবে না, স্বপ্নেও করবে না, কারণ এই ক্ষমতার জন্য একবার আমেরিকার প্রেসিডেন্টকেই হত্যা করে ফেলেছিল ইসরায়েল। জন এফ কেনেডির অ্যাডমিনিস্ট্রেশন ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে চেয়েছিলেন, যার ফলে তাকে অ্যাসাসিনেট করা হয়। সুতরাং এই শর্ত ইসরায়েলের জন্য হজম করা কোনোদিনও সম্ভব না। এবার ইসরায়েল ট্রাম্পকে ব্যবহার করছে, আরেকজন আমেরিকান প্রেসিডেন্টকে ব্যবহার করছে মিডল ইস্টে ইসরায়েলের শত্রু ইরানকে নিউক্লিয়ার ক্ষমতা হাসিল করা থেকে বাধা দিতে। সেজন্য ট্রাম্প কিন্তু বলেছে ইরান যদি এতে রাজি না হয় তাহলে কিন্তু দুঃখজনক কিছু একটা ঘটবে। কিন্তু চুক্তিতে এখনো পর্যন্ত ইরানকে পুরোপুরি রাজি না করাতে পেরে নেতানিয়াহুর মাথা গরম হয়ে যায়। সেজন্য ইসরায়েল নিজেই প্রস্তুতি নিয়েছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করার জন্য, যা নিয়ে গত কয়েকদিন যাবৎ বেশ উত্তেজনা চলছে, আপনারা হয়তো নিউজে দেখেছেন। কিন্তু ইরান নিউক্লিয়ার ছেড়ে দেওয়ার ভুল মোটেও করবে না, কারণ ইহুদিদেরকে ওরা ভালো করে চেনে। ওরা জানে শত্রুরা শুধু যুদ্ধের ভাষাই বোঝে।
All eyes on the White House and a crumbling nuclear deal with Iran. That is according to a new report out of Reuters, who says Tehran is expected to reject a U.S. proposal to end a decades-old nuclear dispute. The reasoning, U.S. demands to scrap uranium enrichment, that's material used to make nuclear weapons. President Trump doubling down on that in social media. He said, quote, "The auto pen should have stopped Iran a long time ago from enriching. Under our potential agreement, we will not allow any enrichment." ইরান এই মুহূর্তে যদি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ইরানের ভেতরে আমেরিকার বিরুদ্ধে যারা চেতনা লালন করে, ফিলিস্তিনের ক্ষেত্রে জিরো টলারেন্স মনোভাব রাখে, তারা ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিপ্লবের পরে গড়ে ওঠা শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। গৃহযুদ্ধ, যেটা ইরানের জন্য এমনিতেও বড়সড় ক্ষতির কারণ হবে, তার পরিবর্তে যদি পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে স্যাংশনসের মধ্যে থেকেও নিউক্লিয়ার প্রোগ্রাম চলমান রাখে এবং এই শক্তি হাসিল করতে পারে, সেক্ষেত্রে দেশের গভর্নমেন্ট এবং দেশের জনগণের উভয়েরই ক্ষতি কম হওয়ারই আশঙ্কা থেকে যায়। কারণ ইরানিরা সাধারণত দারিদ্রিক জীবনযাপন একদম ঘৃণা করে তেমনটাও নয়। কারণ মনে করে দেখুন, 1979 সনে তাদের বিপ্লবের অন্যতম একটি কারণ ছিল ইরানকে মডার্নাইজ করা। শাহ রেজা পেহলাভির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতিরিক্ত চাকচিক্যময় যেন ইরানকে না করা হয় সেজন্য। সুতরাং দারিদ্রতা অথবা মডার্নাইজেশন না হওয়া ওই মানুষগুলোর জন্য কোনো দিক থেকেই হুমকি স্বরূপ অথবা ক্ষতির কারণ নয়। হ্যাঁ, হাতের 5টি আঙুল যেমন এক সমান নয়, তেমনভাবে ইরানের সবাই একরকম নয়, কিন্তু মেজরিটির চিন্তা চেতনার কথা বলছি আমি, যাদের রক্তের মধ্যে মিশে আছে অ্যান্টিসেমিটিজম এবং অ্যান্টি ওয়েস্টার্নিজম। তাই ট্রাম্পের দেওয়া প্রলোভন যে সৌদির মতো রিচ কান্ট্রি বানিয়ে দেবে ইরানকে, আমার মনে হয় না ইরানের জনগণ এসব বিষয়ে ইন্টারেস্টেড। সৌদি নিজেও আমেরিকার মিত্র দেশ হিসেবে, প্রক্সি হিসেবে গত 30 মেতে ইরানকে একটি সতর্ক বার্তা দিয়েছে, ইরান যেন ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে যায়, না হলে ইসরায়েলের আক্রমণের জন্য প্রস্তুত হয়। এবার একটা মজার পয়েন্টে আসি। একজন মুসলমানের জন্য যেটা গুরুত্বপূর্ণ ও ফরজ কাজ, সেটি হলো ইদাদ। এই শব্দের সাথে অনেকের পরিচিতি নাও থাকার কথা। ইসলামে এর অর্থ হলো সামরিক প্রস্তুতি। ইদাদ সম্পর্কিত আয়াত আপনি সূরা আনফালে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের অর্থাৎ শত্রুদের মোকাবেলায় যতটা সম্ভব শক্তি ও যুদ্ধের জন্য প্রস্তুত রাখো, যেন আল্লাহর শত্রু তোমাদের শত্রু এবং তাদের পাশাপাশি অন্যদেরও ভয় প্রদর্শন করতে পারো। যার মূল বার্তা হলো মুসলমানদেরকে অবশ্যই সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী নিজেদেরকে ও জাতিকে রক্ষা করার জন্য সামরিক প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে সহিহ মুসলিমের 1917 নম্বর হাদিসে, শোনো, শক্তি হলো ধনুক চালানো, নিশানা করা। শোনো, শক্তি হলো নিশানা করা। শোনো, শক্তি হলো নিশানা করা। 3 বার এই কথা রিপিট করেছেন। এই হাদিসের মানে হলো শক্তি মানে শুধু সংখ্যা নয়, বরং নিশানা করার কৌশল, যেটা আপনার মুসলমান হিসেবে শিখতেই হবে, শেখাটা ফরজ। প্রশিক্ষণ করাও সুন্নাহর অন্তর্ভুক্ত। সে বিষয়ে সহিহ মুসলিমের 2664তে একটি হাদিস আছে, বলিষ্ঠ মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের তুলনায় উত্তম ও অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। ইদাদের উদ্দেশ্য কি? নিজের দেশ, জাতি এবং ধর্মকে রক্ষা করা। দ্বিতীয়ত, শত্রুকে ভয় প্রদর্শন করা, আক্রমণের আগেই যেন তারা পিছিয়ে যায়। জুলুম, অবিচারের বিরুদ্ধে প্রস্তুতি রাখা, অন্যের ওপর জোর খাটানো নয়, বরং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য। এরই নাম হলো ইদাদ, এবং ইদাদ একটি ফরজ কাজ। তাহলে এই পয়েন্ট আমাদেরকে বুঝিয়ে দেয়, সুতরাং আপনাদেরকে যারা বুঝিয়েছিল যে সৌদি সহ বাকি আরব দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই, সেজন্য শত্রুর বিরুদ্ধে লড়াই করা বোকামি, এটা একটা ভুল ব্যাখ্যা এবং ভুল বোঝানো। কেউ যদি ইসলামের এই ফরজ বিধান ইচ্ছা করে ছেড়ে দেয় এবং তারপর নিজেকে দুর্বল বলে প্রচার করে বেড়ায়, সেটা তার জন্য খুবই লজ্জাজনক। ইদাদের মধ্যে রয়েছে মানসিক প্রস্তুতি, মানে আত্মত্যাগের মানসিকতা, যা সৌদি অথবা আরব কোনো দেশের শাসকদের মধ্যে আমরা দেখতে পাই না। ধন সম্পদ হারানোর ভয়ে। চতুর্থ কলামে দেখেন যুদ্ধ খরচ ও সরঞ্জাম তৈরি। এক্ষেত্রেও ইসরায়েলের বিপক্ষে আমরা কি বা প্রস্তুতি নিয়েছি? বরঞ্চ ইরান যখন এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে, আমরা তাদেরকে বাধা দিচ্ছি। আল্লাহ ও ইসলামের শত্রুদের পক্ষ নিয়ে আমরা মুসলমানদেরকে এ কাজে বাধা দিচ্ছি, যার অর্থ কাফেরদেরকে আমরা আল্লাহ তাআলার বিধানের ওপর প্রাধান্য দিলাম। এই মুহূর্তে আমাদের দরকার যুদ্ধ প্রশিক্ষণ ও ফিটনেস, অস্ত্র চালানো এবং প্রযুক্তির ব্যবহার শেখা, কৌশল, তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কাজ। ইদাদ সম্পর্কে বিস্তারিত আরও ব্যাখ্যা চাইলে আমি একটি ভিডিও করতে পারি ডেডিকেট করে। এছাড়াও ইরানের দেয়ালের এই পেন্টিংগুলোর পেছনে কিছু গোপন মিনিং রয়েছে। এই দুইটি বিষয়ে আপনি ইন্টারেস্টেড হলে নিচে কমেন্টে লিখতে হবে যে আপনি কোন ভিডিওটি দেখতে চান। কমপক্ষে 2000 কমেন্টে যদি এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ কেউ প্রকাশ করে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি সামনে আগাবো।
সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।